বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মোহাম্মদ সজীব, বিবিএ টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স তৃতীয় বর্ষ সকল বিভাগের জন্য পাঠ্য বই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের ক্যাশ বাজেট চ্যাপ্টারটি নিয়ে। এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি করে অঙ্ক অবশ্যই থাকে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স 2010 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি এরপরেও বেশ কয়েকবার আমাদের পরীক্ষায় এসেছে। অঙ্কটি শুরু করার আগে আমরা জেনে নেই ক্যাশ বাজেটটা কি। ক্যাশ বাজেট হচ্ছে নগদ বাজেট। প্রশ্নপত্রে আমাদের একটি নগদ অর্থ দেওয়া থাকবে এবং আমাদের কাছে জানতে চাবে 3 মাস অথবা 6 মাস পরে নগদ অর্থের পরিমাণ কত, সেই পরিমাণটা আমাদেরকে এই বাজেটের মাধ্যমে বের করতে হবে। চলো তাহলে আমরা প্রশ্নটা আগে দেখে নেই। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন সাপ্লাইড বাই XYZ লিমিটেড। নিম্নোক্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো সাপ্লাই করা আছে XYZ লিমিটেডের। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট, একটা নগদ বাজেট তৈরি করতে হবে ফর দ্য পিরিয়ড ফ্রম 1 অক্টোবর 2018 টু 31 ডিসেম্বর 2018, অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের একটি বাজেট করতে হবে। তাহলে এখানে আমাদের বাজেটের মাস হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 3 মাসের একটি বাজেট করতে হবে। নিচের বক্সে আমাদের কিছু ডাটা দেওয়া আছে, ডাটাগুলো আমরা দেখে নিই। শুরুতে দেওয়া আছে মান্থ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত মাস দেওয়া আছে। এরপরে রয়েছে ক্রেডিট পারচেস, বাকিতে ক্রয়ের টাকা দেওয়া আছে, আলাদা আলাদা মাসের আলাদা আলাদা টাকা দেওয়া আছে। পরের কলামে আছে ক্রেডিট সেলস, বাকিতে বিক্রয়ের টাকাগুলো দেওয়া আছে। এখানে রয়েছে ওয়েজেস অ্যান্ড আদার্স এক্সপেন্স, মজুরি এবং অন্যান্য খরচ দেওয়া রয়েছে। এডিশনাল ডাটা, অতিরিক্ত তথ্যের মধ্যে রয়েছে নাম্বার 1 এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স, প্রত্যাশিত নগদ ব্যালেন্স রয়েছে 1 অক্টোবর টাকা 10,000, অর্থাৎ বাজেট যেদিন থেকে শুরু হবে প্রথমে একটি ওপেনিং বাজেট আমাদের দেওয়া আছে 10,500 টাকা। দ্বিতীয়ত বলা পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেপ্টর্স 2 মান্থ। এখানে আমাদের ক্রেডিট সেলস দেওয়া আছে, যেহেতু বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, তাই এখানে দেনাদারের সময়কাল দেওয়া রয়েছে 2 মাস। অর্থাৎ আমরা যে পরিমাণ বিক্রয় করি, দেনাদারের কাছে যে বাকিতে বিক্রিগুলো হয়, এই বিক্রয়ের টাকা আমাদেরকে দেনাদার পরিশোধ করবে, এই জন্য আমরা তাকে সময় দেই 2 মাস। 3 নম্বর বলা রয়েছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স 1 মান্থ। বিপরীত দিকে আমরা যে পাওনাদারের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করি বা সাপ্লাইয়ের কাছ থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসি, ক্রেডিট পারচেস, অর্থাৎ বাকিতে, এই বাকি টাকা পরিশোধ করার জন্য ক্রেডিটর্স বা পাওনাদার আমাদেরকে সময় দেয় 1 মাস। তাহলে এখানে দেখা যাচ্ছে দেনাদার টাকা পরিশোধ করে আমাদের 2 মাস পর পর এবং আমরা পাওনাদারের টাকা পরিশোধ করি 1 মাস পর পর। 4 নম্বরে রয়েছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। লেগ ইন পেমেন্ট, লেগ মানে হচ্ছে বকেয়া, অর্থাৎ ওয়েজেস এবং আদার্স এক্সপেন্সের যে বকেয়া টাকাগুলো রয়েছে এগুলো আমরা পেমেন্ট করি 1 মান্থ আফটার, অর্থাৎ 1 মাস পর পর। 5 নম্বর বলছে সেলিং কমিশন। আমরা যে পরিমাণ টাকায় পণ্যগুলো বিক্রি করি, এই পণ্য বিক্রয়ের উপরে আবার বিক্রয় কমিশন দিতে হবে 2% অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপরে। ইজ পেয়েবল, এই কমিশনের টাকা পরিশোধ করব 1 মান্থ আফটার সেলস, অর্থাৎ যে মাসে সেলস হবে তার পরের মাসে পরিশোধ করতে হবে। 6 নম্বর অপশন বলছে এক্সপেন্ডিচার অফ মেশিনারি। আমরা একটা মেশিনারি ক্রয় করছি ওর্থ, যার মূল্য হচ্ছে টাকা 50,000। 50,000 টাকা মূল্যের মেশিনারি ইজ পেয়েবল, এর টাকা পরিশোধ করব ইন অক্টোবর। আমাদের বাজেট রয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3টা বাজেট আমাদের পরিশোধ করতে বলছে বাজেট অক্টোবর মাসে, তাহলে আমাদের টাকাটাও অক্টোবর মাসেই বসাতে হবে। এই কোশ্চেন থেকে আমরা কিভাবে অঙ্ক করব? অঙ্ক করার আগে আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে হবে। দেনাদার আমাদেরকে 2 মাস পর পর টাকা পরিশোধ করে, তাই 2 মাস পর পর টাকা আমাদেরকে কত পরিশোধ করে এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের জানা নাই, তাই এটা আমাদেরকে ওয়ার্কিং করে বের করে নিতে হবে। এরপরে রয়েছে ক্রেডিটর্স।
পাওনাদারের টাকা আমরা পরিশোধ করি 1 মাস পর পর। তাহলে 1 মাস পর পর কত টাকা আমরা পরিশোধ করি এটা কিন্তু দেয়া নাই, এটা আমাদের বের করে নিতে হবে। এরপর রয়েছে সেলিং কমিশন। সেলসের উপরে 2% করে কমিশন। এই যে সেলস দেওয়া আছে এই সবগুলোর উপরে আমাদের 2% করে কমিশন, এটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। চলো তাহলে আমরা একটি ওয়ার্কিং করে ফেলি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি আমি একটি ওয়ার্কিং করে নিয়েছি। ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ সেলস কমিশন। সেলসের উপরে কমিশনটা বের করব অ্যান্ড ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর্স, এবং দেনাদারের কাছ থেকে যে ক্যাশের টাকা আমরা কালেকশন করি 2 মাস পর পর। দুইটা ওয়ার্কিং আমি একই ছকের মধ্যে দেখাচ্ছি যাতে আমাদের অঙ্কটা একটু ছোট হয়। এখানে শুরুতে আমরা কলাম দিব কয়টা এবং সারি দিব কয়টা, এটা কিভাবে বুঝবো। প্রশ্নপত্রে আমাদের যে কয়টা মাস দেওয়া থাকবে প্রত্যেকটা মাসের জন্য একটি করে সারি দিতে হবে এবং উপরে বিবরণ লেখার জন্য একটা, অর্থাৎ 1 2 3 4 5 6 টোটাল এদিকে আমরা সারি দিব 6টা। এবং কলাম হবে কয়টা, মান্থের জন্য একটি কলাম হবে, ক্রেডিট সেলসের জন্য একটি কলাম, সেলিং কমিশন বের করার জন্য আরেকটি কলাম দিব, এবং টাকাগুলো কোন মাসে যাবে এটার জন্য একটা বাজেট পিরিয়ড করতে হবে। যেহেতু আমাদের এই অঙ্কে বাজেট পিরিয়ড দেওয়া আছে 3 মাসের, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে টোটাল আমরা 3টা কলাম দেব। যদি কোনো অঙ্কে 4 মাসের বাজেট দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের বাজেট পিরিয়ডের কলাম 4টি দিতে হবে। প্রথম কলাম মান্থ লিখে এখানে আমরা সবগুলো মাসের নাম লিখে দিব। এরপরের কলামটা হচ্ছে ক্রেডিট সেলস। ক্রেডিট সেলস আমাদের প্রশ্নে দেয়া আছে, এখান থেকে দেখে সবগুলো ক্রেডিট সেলসের টাকা আমরা মাস বাই মাস এভাবে লিখে দিব। এরপর হচ্ছে সেলিং কমিশন। প্রশ্নে আমাদের বলা ছিল সেলসের উপরে অন সেলস 2% কমিশন, সেলসের উপরে 2% কমিশন হবে। তাহলে প্রথম 1,85,000 টাকার 2% করলে হয় 3700 টাকা, 2,10,000 হচ্ছে 2% 4,200, 2,45,000 উপরে 2% কাটলে আসে 4,900 টাকা। 1,78,000 টাকার উপরে 2% কমিশন কাটলে হয় 3,560 টাকা, এবং 1,82,000 টাকার 2% হচ্ছে 3,640 টাকা। এভাবে আমরা সেলিং কমিশনটা বের করে নেব। এবার আসো বাজেট পিরিয়ড। বাজেট পিরিয়ডের যে বিষয়টা রয়েছে আমাদের প্রশ্নপত্রে বলা ছিল যে ক্রেডিট অ্যালাউন্স টু ডেপ্টর্স 2 মান্থ, অর্থাৎ দেনাদার আমাদেরকে 2 মাস পর পর টাকা দেয়। তাহলে আগস্ট মাসে টোটাল সেলস হয়েছে 1,85,000 টাকা। এই টাকাটা সে কবে দেবে? যেহেতু 2 মাস পর দেবে, তার মানে আগস্ট সেপ্টেম্বর 2 মাস যাওয়ার পর টাকাটা দেবে অক্টোবর মাসে। তাই ক্রেডিট সেলসের 1,85,000 টাকা এটা আমরা অক্টোবরের ঘরে বসাই দেব। একইভাবে সেপ্টেম্বর মাসের টাকা 2 মাস পর দিবে, তাহলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস যখন চলে যাবে নভেম্বর মাসে যে সে টাকাটা পরিশোধ করবে, তাহলে 2,10,000 টাকা এটা আমরা বসাবো নভেম্বর মাসের কলামে। এরপর আসো অক্টোবর। অক্টোবর মাসের 2,45,000 টাকা এটা 2 মাস পর দেবে, অক্টোবর নভেম্বর 2 মাস পরে যদি টাকা দেয় তাহলে হচ্ছে ডিসেম্বর মাসে টাকা দেবে। তৃতীয় মাস হচ্ছে আমাদের ডিসেম্বর, তাহলে 2,45,000 টাকা ডিসেম্বরের ঘরে বসাই দেব। এরপর আসো নভেম্বর। নভেম্বরের টাকাটা আমাদের কবে দিবে? নভেম্বর ডিসেম্বর 2 মাস যখন চলে যাবে জানুয়ারিতে টাকা দিবে। আমাদের বাজেট পিরিয়ড হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি মাসের কোনো ঘর আমাদের নাই, তাহলে এই টাকাটা আমাদের অঙ্কে আসবে না। এরপর আছে ডিসেম্বর। ডিসেম্বর মাসে টোটাল ক্রেডিট সেলস করছি 1,82,000 টাকা, তাহলে ডিসেম্বর জানুয়ারি 2 মাস যখন চলে যাবে এই টাকাটা আমরা পাবো ফেব্রুয়ারি মাসে। যেহেতু ফেব্রুয়ারি মাস আমার বাজেটের মধ্যে নাই, তাহলে আমাদের বাজেট পিরিয়ডের মধ্যে এই টাকাটা আসবে না। এভাবে আমরা ওয়ার্কিং 1টা করে নিব। ওয়ার্কিং 2তে আমরা ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, পাওনাদারকে যে 1 মাস পর পর টাকা আমরা পরিশোধ করি এইটা আমরা ওয়ার্কিং করে নেব। শুরুতে লিখে নেব ওয়ার্কিং নাম্বার 2, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার অথবা ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবলও লেখা যাবে। আগের মতোই আমরা ছক কাটব। এখানে মান্থের একটা জন্য ঘর হবে, ক্রেডিট পার্সেস, আগেরটাই ছিল সেলস, এখানে লিখব পার্সেস, যেহেতু সাপ্লায়ার বা ক্রেডিটর্সের সাথে হচ্ছে পার্সেসের সম্পর্ক, এখানে লিখব ক্রেডিট পার্সেস। যেহেতু কোনো কমিশন নাই তাহলে সরাসরি বাজেট পিরিয়ডের 3টা ঘর হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং আগের মতোই যথারীতি দিকে সারি হবে আমাদের টোটাল 6টা। শুরুতে আমরা মান্থের কলামে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টোটাল যে প্রশ্নে আমাদের মান্থগুলো দেওয়া রয়েছে এই মাসের নামগুলো আমরা এখানে লিখে দিব। এরপর রয়েছে ক্রেডিট পার্সেস। প্রশ্নে আমাদের ক্রেডিট পার্সেস দেওয়া আছে এবং টাকাগুলো এখানে দেওয়া আছে, এই টাকাগুলো আমরা দেখে দেখে এদিকে বসাই দেব। এবার সব বাজেট পিরিয়ড, এই টাকাগুলো কোন কোন ঘরে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো। প্রশ্নে আমাদের বলা ছিল পাওনাদারকে আমরা 1 মাস পর পর টাকা পরিশোধ করি, তাহলে প্রথমে আছে আগস্ট মাস।
আগস্ট মাস আমাদের বাকিতে ক্রয় ছিল 92,000 টাকা, এই টাকাটা আমরা এক মাস পরে দেব, অর্থাৎ আগস্টের পরের মাস হচ্ছে সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর মাসে যদি আমরা 92,000 টাকা পরিশোধ করি, কিন্তু বাজেট পিরিয়ডে আমাদের কোনো সেপ্টেম্বর মাস নাই, তাহলে এই টাকাটা আমাদের অঙ্কে আসবে না। এরপর আসো সেপ্টেম্বর। সেপ্টেম্বরে 1 লাখ টাকা আমরা পরের মাসে পরিশোধ করব, তাহলে সেপ্টেম্বরের পরের মাস হচ্ছে অক্টোবর। অক্টোবর যেহেতু আমাদের বাজেটের মধ্যে আছে, তাহলে সেপ্টেম্বরের টাকাটা আমাদের চলে যাচ্ছে অক্টোবর মাসে। একইভাবে অক্টোবরের টাকাটা যাবে তার পরের মাস নভেম্বরে, তাহলে অক্টোবরের টাকাটা আমরা নভেম্বরের ঘরে লিখে দেব। নভেম্বরে 90,000 টাকা, তাহলে নভেম্বরের টাকা যাবে এক মাস পর ডিসেম্বরে, তাহলে আমরা ডিসেম্বরের ঘরে লিখব 90,000 টাকা। একইভাবে ডিসেম্বরের 98,000 টাকা, এটা যাবে জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাস আমার বাজেটে নাই, তাহলে এই অঙ্কে জানুয়ারি মাসের টাকাটা যাচ্ছে না। এইভাবে আমরা ওয়ার্কিং দুটি সম্পন্ন করলাম। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি অলরেডি একটি অঙ্কের ছক কেটে নিয়েছি। অঙ্কের ছকে আমরা শুরুতে পার্টিকুলার্সের জন্য একটা ঘর দিব এবং বাজেট পিরিয়ড সেম আগের মতোই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টি মাসের জন্য আলাদা আলাদা 3টা টাকার ঘর দিতে হবে। এক পেজ নিয়ে আমরা একটি ছক কেটে নিব। ছকের উপরে আমরা লিখে দেব কোম্পানির নাম XYZ লিমিটেড, অঙ্কের নাম হচ্ছে ক্যাশ বাজেট। অঙ্ক করার নিয়মটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের ক্যাশের পরিমাণ বের করতে হবে। আমাদের অঙ্কের শুরুতে একটি ক্যাশ দেওয়া থাকবে, ওই মাসে আরও যত ক্যাশ আমাদের রিসিপ্ট হবে সবগুলো ওই প্রারম্ভিক ক্যাশের সাথে যোগ করতে হবে এবং চলতি মাসে যত ক্যাশ আমাদের কাছ থেকে চলে যাবে সবগুলো ক্যাশ আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লাস্টে আমরা একটা ক্যাশ ব্যালেন্স পাবো, যেটাকে আমরা বলবো সমাপনী বা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। এই একই উপায়ে প্রত্যেকটা মাসের আমাদেরকে ক্যাশ বের করে করে দেখাইতে হবে। অঙ্কের শুরুতে আমরা লিখব ওপেনিং ক্যাশ ব্যালেন্স। ওপেনিং ক্যাশ ব্যালেন্সের টাকাটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। প্রথম অপশনে দেওয়া রয়েছে ক্যাশ ব্যালেন্স 1 অক্টোবর 10,500 টাকা। এই টাকাটা আমরা শুরুতে অক্টোবরের ঘরে লিখে দিব। যেহেতু নভেম্বর ডিসেম্বরের টাকাটা আমাদের দেওয়া নাই, এই দুইটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে। ওপেনিং ক্যাশ ব্যালেন্স নেওয়ার পরে এই মাসে আমাদের যত ক্যাশ রিসিপ্ট হয়েছে সবগুলো নিতে হবে। আমরা প্রশ্নপত্রে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে, আর কোনো রিসিপ্ট আমাদের নাই। আর যতগুলো আইটেম দেওয়া রয়েছে সবগুলো হচ্ছে ক্যাশ পেমেন্টে চলে যাচ্ছে, তাহলে এগুলো যাবে ক্যাশ পেমেন্টে, একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট। তাহলে শুরুতে ক্যাশ রিসিপ্ট দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাই এটা আমরা নিয়ে নিব, আর দেনাদারের কাছ থেকে কোন মাসে কত টাকা পাবো এটা আমরা ওয়ার্কিং 1-এ করে নিয়েছি। তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্সের সাথে আমরা লিখব অ্যাড ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টর্স। ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টর্স লিখে ওয়ার্কিং 1 থেকে আমরা ক্যাশ ব্যালেন্সগুলো নিয়ে আসব। ওয়ার্কিং 1 খেয়াল করলে দেখতে পারবে ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টর্স অক্টোবরে ছিল 1,85,000, নভেম্বরে ছিল 2,10,000 এবং ডিসেম্বরে ছিল 2,45,000। এই ব্যালেন্সগুলো আমরা অঙ্কে নিয়ে নিব। অক্টোবর মাসে 1,85,000, নভেম্বরের ঘরে বসবে 2,10,000 এবং ডিসেম্বরের ঘরে বসবে 2,00,000। এখন আমরা যোগ করব, যেহেতু আমাদের অঙ্কে আর কোনো রিসিপ্ট নাই। এখানে আমরা একটা সিঙ্গেল ক্লোজ করে যোগফলগুলো নামাবো। তো আমাদের শুরুতে অক্টোবর মাসটাকে কমপ্লিট করে নিতে হবে, নভেম্বর ডিসেম্বরে আমরা পরে যাব। তো অক্টোবর মাসের টোটাল টাকা হচ্ছে 10,500 এবং 1,85,000, টোটাল যোগ করলে হচ্ছে 1,95,500 টাকা। এবং এই ঘরের নাম দিব আমরা এ নাম্বার দিয়ে টোটাল ক্যাশ রিসিপ্ট। এরপর আমরা আরেকটা আইটেম লিখব ক্যাশ পেমেন্ট, লিখে আমরা কোলন দেব। এখানে যত ক্যাশ পেমেন্ট রয়েছে অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা চলে গেছে সবগুলো আইটেম এখানে যাবে। তাহলে শুরুতে আমরা ক্যাশ পেমেন্ট করছি কাকে, ক্রেডিটর্সকে অর্থাৎ পাওনাদারকে। এটা আমরা ওয়ার্কিং 2-তে বের করে নিয়েছিলাম যে পাওনাদারকে আমরা কত টাকা পরিশোধ করি। আমরা যদি ওয়ার্কিং 2টা খেয়াল করি তাহলে ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার বা ক্রেডিটর্স অক্টোবর মাসে হচ্ছে 1 লক্ষ টাকা, নভেম্বর মাসে হচ্ছে 1,20,000 এবং ডিসেম্বর মাসে হচ্ছে 90,000 টাকা। এই 3টি টাকা আমরা 3টি মাসের কলামে বসাই দিব। তাহলে ওয়ার্কিং 2 থেকে অক্টোবর মাসে 1 লাখ টাকা, নভেম্বর মাসে হচ্ছে 1,20,000 এবং ডিসেম্বর মাসে 90,000 টাকা এভাবে বসিয়ে নিব। এরপরে রয়েছে লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার্স এক্সপেন্স। ওয়েজেস এবং আদার্স এক্সপেন্সের টাকা পরিশোধ করি আমরা 1 মাস পর পর। তাহলে আমরা যদি একটু প্রশ্নে খেয়াল করি, আগস্ট মাসে যে টাকাটা দেওয়া রয়েছে 58,000 টাকা, তার মানে এইটা পরিশোধ করতে হবে 1 মাস পর সেপ্টেম্বরে, কিন্তু সেপ্টেম্বর তো আমাদের বাজেটে নাই, তার মানে এই টাকাটা আমাদের অঙ্কে আসবে না। দ্বিতীয়তে আসো, সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া আছে 65,000, সেপ্টেম্বর মাসের টাকা আমরা পরিশোধ করব 1 মাস পর, তার মানে অক্টোবরে। তাহলে এই
৬৫,০০০ টাকা আমাদের অক্টোবরের ঘরে লিখতে হবে। তাহলে আমরা ওয়েজেস লিখে টাকাটা বসাবো ৬৫,০০০ অক্টোবরের ঘরে। অক্টোবর মাসের টাকা দেওয়া আছে ৭৫,০০০, এটা যাবে পরের মাসে। তাহলে অক্টোবরের পরের মাস হচ্ছে নভেম্বর, তাহলে ৭৫,০০০ টাকা আমাদের বসাইতে হবে নভেম্বরের ঘরে। এরপরে আছে ৫৪,০০০ টাকা নভেম্বরে, যা আমরা পরিশোধ করবো ১ মাস পর ডিসেম্বরে। তাহলে এই ৫৪,০০০ টাকা বসাবো ডিসেম্বরে, অর্থাৎ ১ মাস পর পর। শেষে রয়েছে ডিসেম্বর মাসের ৫৬,০০০ টাকা। এই টাকাটা হচ্ছে পরিশোধ করতে হবে জানুয়ারিতে। যেহেতু আমার জানুয়ারি বাজেটে নাই, তাহলে এই টাকাটা আমাদের অঙ্কে আসবে না। তাহলে আমরা ওয়েজেস পেয়ে গেলাম অক্টোবরে ৬৫,০০০, নভেম্বরে ৭৫ এবং ডিসেম্বরে ৫৪,০০০ টাকা। এরপর রয়েছে সেলিং কমিশন, সেলসের উপরে 2%। এটা আমরা ওয়ার্কিং 2তে পার্সেন্ট করে বের করে নিয়েছি সেলিং কমিশনগুলো, এবং পেয়েবল পরিশোধ করতে হবে 1 মাস পর পর। তো আমরা চলো ওয়ার্কিংটি একটু দেখে নিই। তোমরা স্ক্রিনে ওয়ার্কিং 1-এ সেলিং কমিশনগুলো দেখতে পাচ্ছ। এখানে সেলিং কমিশন টোটাল 5টি কমিশন বের করা আছে। যেহেতু কমিশনগুলো আমরা 1 মাস পর পর পরিশোধ করি, তাহলে আমরা শুরু থেকে দেখি। আগস্ট মাসের যে কমিশন, এটা হচ্ছে ৩৭০০ টাকা। এটা পরিশোধ করব 1 মাস পর, অর্থাৎ সেপ্টেম্বরে। তাহলে আগস্ট মাসের টাকাটা সেপ্টেম্বরে যাবে। যেহেতু আমার বাজেটে সেপ্টেম্বর মাস নাই, তাহলে এই টাকাটা আমাদের অঙ্কে আসবে না। দ্বিতীয়ত, সেপ্টেম্বর মাসে দেওয়া আছে ৪,২০০ টাকা। এটা যাবে তাহলে পরের মাস অক্টোবরে, তার মানে বাজেটে আছে। তাহলে এটা যাবে অক্টোবর মাসে। অনুরূপভাবে অক্টোবরেরটা যাবে নভেম্বর মাসে, এবং নভেম্বরের মাসের টাকাটা যাবে ডিসেম্বর মাসে। এবং ডিসেম্বরের যে কমিশনটা রয়েছে, এটা দিতে হবে জানুয়ারি মাসে। যেহেতু বাজেটে নাই, তাহলে এটা আমাদের অঙ্কে আসবে না। তাহলে আমরা 3টা কমিশন পেলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ৪,২০০, ৪,৯০০ এবং ৩,৫৬০ টাকা। এইটা আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টি কলামে বসিয়ে দেব। ক্যাশ পেমেন্টের এখানে ফর সেলস কমিশন ৪,২০০, ৪,৯০০ এবং ৩,৫৬০ আমরা 3টি কলামে বসিয়ে দিলাম। এরপরে প্রশ্ন আমাদের রয়েছে এক্সপেন্ডিচার অফ মেশিনারি। একটা মেশিন ক্রয় করছিলাম আমরা অক্টোবর মাসে, এবং টাকাটাও পরিশোধ করে দিয়েছি অক্টোবর মাসে ৫০,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখব ফর মেশিনারি কস্ট, লিখে দিতে পারি আমরা মেশিনারি কস্ট। খরচ করছি কোন মাসে? ৫০,০০০ টাকা অক্টোবর মাসে। তাহলে আমরা অক্টোবরে বসাবো, নভেম্বর এবং ডিসেম্বরের ঘরে কোনো টাকা যাবে না। এই ছিল আমাদের টোটাল এক্সপেন্স। প্রশ্নপত্রে আমাদের আর কোনো খরচ দেওয়া নাই। এবার খরচগুলো আমরা যোগ করব। তাহলে টোটাল ক্যাশ পেমেন্টগুলো আমরা যোগ করে দিব। ১,০০,০০০ টাকা, ৬৫,০০০, ৪,২০০ এবং ৫০,০০০। এই 4টা খরচ যদি আমরা যোগ করি, তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে ২,১৯,২০০। এটা আমরা বি নাম্বার দিয়ে লিখব টোটাল ক্যাশ পেমেন্ট। একইভাবে এই পাশের খরচগুলো এবং এগুলো আমরা যোগ করে নামাবো। নভেম্বর মাসের যদি আমরা টোটাল পেমেন্টগুলো যোগ করি, তাহলে হচ্ছে ১,৯৯,৯০০, এবং ডিসেম্বর মাসের 3টা পেমেন্ট যোগ করলে হচ্ছে ১,৪৭,৫৬০। এখন ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের করতে হবে, অর্থাৎ মাসের শেষে আমার হাতে কয় টাকা আছে এটা বের করতে হবে। শুরুতে আমরা এখানে খেয়াল করলে দেখতে পারি এ নাম্বারে টোটাল ক্যাশ রিসিপ্ট, অর্থাৎ অক্টোবর মাসে আমরা টোটাল ক্যাশ রিসিপ্ট করছি ১,৯৫,৫০০। কিন্তু অক্টোবর মাসে টোটাল ক্যাশ পেমেন্ট আমাদের কাছ থেকে টাকা চলে গেছে ২,১৯,২০০ টাকা। যেহেতু ক্যাশ রিসিপ্টের চাইতে পেমেন্টের টাকাটা কি বড়, তার মানে আমরা যত টাকা পাইছি তার চাইতে বেশি টাকা কি অন্যদেরকে দিয়ে দিছি, অর্থাৎ আমরা মাইনাস ফিগার নেগেটিভে আছি। তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের করতে হবে এ থেকে বি মাইনাস করে। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্টোবর মাসের এর টাকা, আর এইটা হচ্ছে অক্টোবর মাসের বির টাকা। এ থেকে বি বিয়োগ করলে আমরা রেজাল্ট পাচ্ছি নেগেটিভ ২৩,৭০০ টাকা। এটা হচ্ছে অক্টোবর মাসের ক্লোজিং ব্যালেন্স। আর এই অঙ্কের নিয়ম হচ্ছে 1 মাসের ক্লোজিং ব্যালেন্স পরের মাসে যা হবে ওপেনিং, অর্থাৎ অক্টোবর মাসের ক্লোজিং ব্যালেন্স এটা নভেম্বর মাসে যা ওপেনিং ক্যাশ ব্যালেন্স হয়ে যাবে মাইনাস ২৩,৭০০ টাকা, যেটা আমরা ফাঁকা রাখছিলাম। এখন এই ২৩,৭০০ সাথে যোগ হবে ক্যাশ রিসিপ্ট ফ্রম ডেপ্টর্স। এটা যদি আমরা এইটার সাথে যোগ করি, যেহেতু ২,১০,০০০ পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইটার থেকে এটা মাইনাস করলে আমাদের ক্যাশ রিসিপ্ট হয় ১,৮৬,৩০০ টাকা। তাহলে এইটা হচ্ছে নভেম্বর মাসের এ, আর নভেম্বর মাসের বি হচ্ছে এইটা, অর্থাৎ ক্যাশ রিসিপ্ট হচ্ছে ১,৮৬,৩০০, ক্যাশ পেমেন্ট হচ্ছে ১,৯৯,৯০০। এবার এ থেকে বি যদি আমরা মাইনাস করি, তাহলে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স থাকে ১৩,৬০০। এটাও নেগেটিভ, যেহেতু পেমেন্টের টাকাটা বড়, তাহলে নেগেটিভ রেজাল্ট আসবে। একইভাবে নভেম্বর মাসের যে ক্লোজিং ব্যালেন্স, এটা ডিসেম্বর মাসে যে
হবে ওপেনিং ব্যালেন্স অর্থাৎ 13,600 নেগেটিভ। এখন আবার আমরা এটার সাথে ডেপ্টরের টাকাটা যোগ করে এখানে টোটাল ক্যাশ রিসিপ্ট বের করব। যেহেতু 2,45,000 এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে 2,45,000 থেকে এটা মাইনাস করলে আমরা ব্যালেন্স পাচ্ছি 2,31,400। এটা হচ্ছে টোটাল ক্যাশ রিসিপ্ট এ। একইভাবে এখানে টোটাল ক্যাশ পেমেন্ট ডিসেম্বর মাসের বির টাকা দেওয়া আছে 1,47,560। তাহলে এ থেকে বির টাকা যদি আমরা মাইনাস করি তাহলে ক্লোজিং ব্যালেন্স চলে আসে 83,840 টাকা। যেহেতু এ অর্থাৎ রিসিভের টাকা বেশি এবং পেমেন্টের টাকাটা কম, তাই এখানে আর নেগেটিভ আসবে না, এই রেজাল্ট আমাদের হবে পজিটিভ এবং পজিটিভ রেজাল্টটা হচ্ছে 83,840 টাকা। ক্লোজিং ব্যালেন্সটা বের করলে আমাদের টোটাল 3 মাসের বাজেটটা শেষ হয়ে যাবে। এই উপায়ে আমরা খুব সহজেই ক্যাশ বাজেটের অঙ্কগুলো সমাধান করতে পারি। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। সেই সাথে পরবর্তী ক্লাসে সকলের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।